जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तय स्मृत्वा प्रणमामि मुहुर्मुहुः। আপনাদের নমস্কার প্রণাম জানিয়ে আমি শুরু করছি। আজকে আমরা বেশ কিছুদিন বাদে আবার এটা ধরছি। বোধহয় আমরা নিবেদিতার মায়ের মৃত্যুর পরে 2-4টে চিঠি আমরা করেছিলাম। আজকে তারপরে এগিয়ে যাব, কিন্তু মোটামুটি পটভূমি মৃত্যু। আমরা শুরু করছি চিঠিতে প্রবেশ করার আগে আপনাদের মধ্যে অনেকেই এখানে এরিক মারিয়া রেমার্কের বিখ্যাত উপন্যাস অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট হয়তো পড়েছেন। প্রথম বিশ্বযুদ্ধের পটভূমিকায় লেখা। মূল চরিত্রটি, সমস্ত চরিত্রগুলো কাল্পনিক, কিন্তু এগুলো ঘটেছিল। জার্মানির ওয়েস্টার্ন ফ্রন্ট, তখনকার সময় বিসমার্ক, কাইজার, এদের সময়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ নয়, প্রথম বিশ্বযুদ্ধ। পটভূমি 1914। কিন্তু উপন্যাসটি লেখা যখন হয় তখন আরেকটি জগৎ বিখ্যাত বই একই সময়ে প্রায় বেরোয়, রোমা রোলার রচিত শ্রীরাম ও কৃষ্ণ জীবনী। যাই হোক, প্রতিপাদ্য এমনিতে দেখতে গেলে একটি যুদ্ধের পটভূমি, আরেকটি হচ্ছে সম্পূর্ণ এই টিউমালটিউয়াস ডেইজ অব দি দেন ওয়ার্ল্ড, তার ওপরে, অনেক ওপরে। কিন্তু কোথাও একটা মিল আছে। কেন আমি এটাকে করছি আপনারা এগিয়ে গেলেই বুঝতে পারবেন। ওদের মূল চরিত্র পল বাউমার, একটি বাচ্চা ছেলে। স্কুল থেকে সে তার অন্যান্য বন্ধুদের মতোই যুদ্ধে যোগ দিল। এখন যুদ্ধ ব্যাপারটি সেকালেও যেরকম একালেও তাই। পদ্ধতি কিঞ্চিত বদলাতে পারে, মারণাস্ত্রের মারণ ক্ষমতা বাড়তে পারে, কিন্তু একই ব্যাপার। যুদ্ধের সময় আমরা যেটা, এই বইটির মূল প্রতিপাদ্য অন্তত আমার চোখে পড়েনি এর থেকে বড় যুদ্ধবিরোধী বই, শান্তির সপক্ষে বই আমার সামান্য পড়াশুনোয় আমার চোখে পড়েনি। তো মূল চরিত্র হচ্ছে একটি 14 বছরের ছেলে, 13 কি 14, পল বাউমার। সে মাস্টারমশাইদের তখন জাতীয়তাবাদের তুঙ্গে চলছে। মনে রাখবেন, এটা কিন্তু হিটলারের সময় নয়, তারও অনেক আগে। কিন্তু একই রকম তীব্র শভিনিস্টিক ন্যাশনালিজম সে চলছে। তার দ্বারা প্রচার মাধ্যম বিভ্রান্ত করছে জনসাধারণকে। তারা মনেই করছে যে জার্মানির করতলগত সমস্ত ইউরোপ দখলের সময়ের অপেক্ষা তারা সত্যিকারের খবর পাচ্ছে না। আজকেও আমরা সারা পৃথিবীর সত্যিকারের খবর পাই না। তা ইউক্রেনের যুদ্ধই হোক বা গাজা ফ্রন্টেই হোক। এখানে পল বাউমার মৃত্যুর সঙ্গে কিভাবে যুক্ত
এখন আমরা বোধহয় আগের আলোচনাতেও আমরা এটা করেছি যে দুটো জিনিস, যে মৃত্যু বা জন্ম যেন দুটো দরজা, এক্সিট পয়েন্ট অ্যান্ড এন্ট্রি পয়েন্ট, একটি প্রস্থান পথ আর একটি এক্সিট পয়েন্ট অ্যান্ড এন্ট্রি পয়েন্টে যেন দুটো দাঁড়িয়েছে। কিন্তু লাইফ পারভেইডিং, মানে যারা আমরা অস্তিত্বে বিশ্বাস করি যে লাইফ বিয়ন্ড অ্যান্ড লাইফ অ্যাজ ইট ইজ, আমরা যে দ্য লাইফ অ্যাজ উই আর লিভিং। পল বাউমার যুদ্ধে অনেক উৎসাহ নিয়ে গেল যে জার্মানি জাতি, তখনও ঠিক আর্য জাতির গর্ব আসেনি হিটলারের, কিন্তু ওই ন্যাশনালিজমের যে তীব্র উন্মাদনা আছে ওর, সবাই প্রতি মুহূর্তে এসে ডিসইলিউশনড হচ্ছে। ট্রেঞ্চ লাইফ, তখনকার দিনে ট্রেঞ্চ যুদ্ধ খুব বেশি, ট্রেঞ্চ লাইফ ইত্যাদিতে দেখছি একের পর এক ওরা রিট্রিট করছে। এদিকে সে কিছুদিনের জন্য যুদ্ধ সম্বন্ধে যে উৎসাহ নিয়ে সেই তরুণ ঝাঁপিয়ে পড়েছিল, সেই উৎসাহ সম্পূর্ণ তার কিছুদিনের মধ্যেই বিলীন হয়ে গেল। শুধু সে নয়, তার সঙ্গে যারা এসেছিল তাদেরও গেল। এখানে এরিক মারিয়া রেমার্ক লেখক দেখিয়েছেন যে কিভাবে প্রজন্ম, একটি প্রজন্ম সম্পূর্ণভাবে পৃথিবী থেকে তার আকর্ষণ, জীবনের প্রতি আকর্ষণ কি করে নষ্ট হয়ে যায়, শেষ পর্যন্ত মৃত্যুতে যেন তারা পরম শান্তি খুঁজে পায় এই জীবনের অবসানে। তা পল বাউমারের আগাগোড়াতে ও কিছুদিনের ছুটি নিয়ে বাড়ি গিয়েছিল। মধ্যবিত্ত ঘরের, নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে, শিক্ষিত ওদের পরিবার। সেখানে গিয়ে দেখছে যে এ তো চিনি না আমি, যেই ভালোবাসার বাড়িটিকে ছেড়ে আমি এসেছিলাম, এটা কি সেই বাড়ি? লাইব্রেরিতে গিয়ে বলছে বইগুলো যেগুলো প্রচণ্ড ভালোবাসতো, স্পিক আউট স্পিক আউট, দেখছে ভেতর থেকে কোনো সাড়া পাচ্ছে না। হঠাৎ করে সে আবিষ্কার করলো এ জগতে, এ দেশে, এ জগতে তার কোনো চাহিদা নেই। এই উপন্যাসটি শেষ হয়েছে একটি অনবদ্য ভাবে, হি ফেল, মানে ওর গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়। হি ফেল অন দ্য ডে, যুদ্ধ তখন প্রায় শেষ হয়ে আসছে। হি ফেল অন দ্য ডে when all the western front of Germany was so quiet that there was a headline একটা পেপারে, all quiet on the western front। এখন সেই দিনই একটি অকস্মাৎ গুলির আঘাতে তার মৃত্যু হয়। শেষ অংশটা আমার যতদূর মনে পড়ছে, আমি পড়ে আসিনি, হঠাৎ মনে পড়লো এই আজকের চিঠিগুলো করতে গিয়ে। একটি অতি সুন্দর হৃদয়স্পর্শী পংক্তি দিয়ে শেষ করেছেন। যদি কেউ পলকে উল্টে দেখত তার শবদেহ, তাহলে দেখতে পেত মুখে কি প্রশান্তি। এই প্রশান্তি বহুদিনের মধ্যে পায়নি, যেন এই পৃথিবীর জীবন থেকে ছুটি পাবার পরে সে যেন অসাধারণ শান্তি খুঁজে পেয়েছে। এটা গেল বৃহত্তর পটভূমিতে বেশিরভাগ আমাদের মানুষের। অত্যন্ত দুঃখের সঙ্গেও বলতে হচ্ছে যে এটা বাস্তব, যেন মনে হয় মৃত্যু এসে যেন মুক্তি দিচ্ছে। এবার যারা একটু মননশীল চিন্তা করেন তাদের কথা বলছি। আমি আস্তে আস্তে যাব ঠাকুরের সাক্ষাৎ পার্শ্বদের ক্ষেত্রে। যারা আমাদের মধ্যে একটু মননশীল, জীবনকে একটু গভীরভাবে দেখেন এবং জগৎ চারপাশে খোলা চোখে দেখবার চেষ্টা করেন, তাদের দুঃখে দুঃখিত হন, আনন্দে আনন্দ পান, যেন বিশ্বসঙ্গীতের সুরের সঙ্গে তার ব্যক্তি সুর যেন মিলিয়ে নেবার চেষ্টা করেন, এই রকম একজন মানুষ
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার অন্তকালের ব্যাপারটি এবং তার মৃত্যু সম্বন্ধে দৃষ্টিটি দিয়ে আমরা শুরু করছি। সেটি হচ্ছে বিভূতিবাবুর শেষ কয়েকটি বৎসর জীবনের তিনি আগাগোড়াই এক অর্থে অপরাজিত, যে তার রচিত পথের পাঁচালী এবং অপরাজিত, তার মধ্যে দ্বিতীয় খণ্ড যেটি অপরাজিত, যেন বিভূতিবাবুর নিজস্ব, এটা তো একটা সেলফ পোর্ট্রেয়াল। আফটার অল অপু হচ্ছে অল্টার ইগো অফ বিভূতিভূষণ, আবার কাজল হচ্ছে অপুর পরবর্তী প্রজন্ম, যেন বিভূতিবাবু তার মধ্যে প্রতিনিধি রেখে গেলেন অ্যানাদার অল্টার ইগো, যেটি কাজল উনি লিখতে পারেননি। কাজল লিখেছেন ওর সুযোগ্য পুত্র, যিনি প্রয়াত হয়েছেন, তারাদাস বন্দ্যোপাধ্যায়। উপন্যাসটি আমি পড়িনি, এখনো পড়া হয়নি, কিন্তু এই অপরাজিতর যে ভাবটি, এইটি বিভূতিভূষণের আগাগোড়া ছিল। প্রকৃতি থেকে আনন্দ নিচ্ছেন শুধু নয়, মানুষ প্রকৃতির ইন্টারঅ্যাকশন, মানুষ এবং প্রকৃতির মধ্যে যে আদান প্রদান হচ্ছে, তাতে যে বিপুল র্যাপচারাস ওয়ান্ডার, মানে রভস, মানে যেটা উল্লাসযুক্ত একটা আনন্দ, এই আনন্দের অংশীদার তিনি ছিলেন না। মৃত্যুর কয়েক বৎসর আগে তার এই যে পুত্র সন্তানটি, বাবলু সু তার ডাক নামে ডাকত, তারাদাস বন্দ্যোপাধ্যায়ের নাম, তাকে পেয়ে যেন তার জীবনটা আরো পূর্ণ হয়ে গেল। তার মধ্যে একটি যে প্রচ্ছন্ন রুদ্ধ একটি পিতৃভাব ছিল, সেটি পুরোপুরি ফুটে বেরোলো। এবার ওর কয়েকটা ছবি এঁকে আমি শেষ করছি। মৃত্যুর কিছুদিন আগে উনি তো সকাল বিকেল বেড়াতেন পায়ে হেঁটে, বেশিরভাগই পায়ে হেঁটে। তাতে করে উনি ঘাটশিলাতেই ওর মৃত্যু হয়, এবং ঘাটশিলাতেই তার সে বাড়ি এখনো আছে, একটা মেমোরিয়াল, গৌরী কুঞ্জ বোধহয় নাম দেয়া। তো সেখানে থেকে ওরা ফুলডুংরি বলে একটা একটু কাছেই একটা পাহাড় আছে ঘাটশিলার, ফুলডুংরির দিকে এদল বেড়ার একটা জঙ্গল আছে, জঙ্গল ছিল, এখন আমি জানি না, বহুদিন আমি ঘাটশিলায় যাইনি। সেই দিকে দুপুরের দিকে আরো কয়েকজন ভদ্রলোক এসছেন কলকাতা থেকে, বোধ হয় সুমথনাথ ঘোষ, প্রখ্যাত সাহিত্যিক, প্রমথনাথ বিসি, এরা। তো বিভূতিবাবু কিছুটা গিয়ে কোনো কারণে একটা জায়গাতে দৃশ্য দেখে বসে পড়লেন, নির্জন জায়গাটা, শাল এবং কেদ মহুয়ার বন, সেখানে বসে আছেন এবং দেখতে পাচ্ছেন যে কতগুলো পাথর এদিক সেদিক ছড়ানো। ওখানে আপনারা হয়তো জানেন, এখনো আছে প্রচলিত, সাঁওতাল যারা ট্রাইবস, ওরা ওদের দেহান্তের পরে দেহ কবর দেয় মাটির নিচে, তার ওপরে কতগুলো পাথরের চাই আপনার বসিয়ে রাখে, ওটা একটা চিহ্ন। আমাদের যেমন মানে খ্রিশ্চিয়ানসদের যেমন নাকি আমাদের যারা খ্রিশ্চিয়ান ভাই বোন মানে এ দেশে বা ও দেশে এপিটাফ করে বা একটা কবরের ওপরে, এদের তা নয়, এটা জাস্ট সিম্পল, তো পাথরের কতগুলো চাই। তো ওইদিকে বসে আছেন চুপচাপ। আর জেনারেলি ওখানে যে আপনার নিয়ে আসে যে খাটিয়া, যেটাতে করে মৃতদেহ নিয়ে আসে, সেটি উল্টানো থাকে। দেখছেন যে কিছু কাপড় এদিক ওদিক হাওয়ায় উঠছে, একটি খাটিয়া উল্টানো দূরে, বুঝলেন যে এখানে কবরস্থান হয়েছে কিছু। বসে আছেন, হঠাৎ করে দেখলেন খাটিয়াতে একটি মৃতদেহ, আগাগোড়া চাদরে ঢাকা। উনি কাছে গিয়ে চাদরটি সরিয়ে দেখতে পেলেন তিনি স্বয়ং শুয়ে আছেন, অবিকল তিনি, মুখটি পর্যন্ত তিনি। তার পরমুহূর্তে তার যখন চটকা ভাঙে,
তিনি বললেন, না তো, কোথাও তো যাইনি, যেখানে বসেছিলাম সেখানেই তো আছি। সেই দিন বাড়ি ফিরে ঘাটশিলার, তখন আছেন ওর দুজন, আমি এই ঘটনাগুলো একদম বলছি, যমুনা বন্দ্যোপাধ্যায়, বিভূতিবাবুর ছোট ভাইয়ের স্ত্রী, ডক্টর নুটু বিহারী বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী, তিনি একটি অপূর্ব সুন্দর আলেখ্য ওই সময়কার লেখেন, উপল ব্যথিত গতি। এ বইটি আমার সৌভাগ্য হয়েছিল যে উনি, যমুনা বন্দ্যোপাধ্যায়, আমাকে তিনি যখন জীবিত ছিলেন উপহার দেন। অসাধারণ একটি শুধু ন্যারেটিভ, কোনো কারুকার্য নেই। তারপরে বাড়ি এসে ঘটনাটি কল্যাণী, মানে তার স্ত্রী, তাকে বলেন, এবং সেই দিন উনি বোধহয় একটু ভয় পেয়েছিলেন। মৃত্যুর সময় একটু ভয়, যারা সাধারণের থেকেও একটু ওপরে, এটা হতেই পারে, এটা খুব স্বাভাবিক। তা ওই দিন কিছু খেলেন না, রাত্রিরে শুয়ে পড়লেন। এ ঘটনা ঘটার পরে আবার তিনি তার নর্মাল লাইফে ফিরে গেছেন। এইবার 15ই সেপ্টেম্বর 1950। আমি জানি না আপনাদের মধ্যে কজন 15ই সেপ্টেম্বর 1950-এ জন্মেছেন। বাই দ্যাট টাইম হয়তো বেশিরভাগই জন্মাননি। তো ওর জন্মদিন খুব ধুমধাম করে পালিত হয় সুইনহো স্ট্রিট, এই কলকাতায়, জামি লেনের পেছনে, বালিগঞ্জ প্লেসের পেছন দিকে, এখনো বোধহয় আছে ওই নামই। তো সুইনহো স্ট্রিটে রমা দেবীর মামার বাড়িতে প্রখ্যাত সাহিত্যিকরা, ডক্টর কালিদাস নাগ, প্রমথনাথ বিসি ইত্যাদি, এরা সবাই এসে ওখানে ওর জন্মদিন পালিত করেন। সেই দিন উনি কর্ণকুন্তী সংবাদ আবৃত্তি করেন। তারপর দিন 16ই সেপ্টেম্বর উনি ঘাটশিলায় এসে পৌঁছন। এবার ঘাটশিলাতে আসার পরে অত্যন্ত আনন্দে দিনগুলো কাটছে। মাঝে মধ্যেই তিনি বলতেন, দেখো, আমি যদি আমি চলে যাই তাতে তোমাদের দুঃখ করার কিছু নেই। কেন বলতেন এটা পরিষ্কার নয়। যদি আমি এখন চলে যাই তোমাদের দুঃখ করার কিছু নেই, কারণ মৃত্যু কিছু নয়, এ ঘর থেকে ও ঘর। যেন শ্রী রামকৃষ্ণের সেই যে দর্শন শ্রী শ্রী মাকে বৃন্দাবনে দিলেন, যেন সেইটা বলছেন যে এ কিছু নয়, এ ঘর থেকে ও ঘর। আরও কখনো কখনো বলতেন, এ তো শুধু খোলস বদলানো। এবং তিনি শুধু এটা মুখে বলতেন না, তিনি তার জীবনে আচরণে বিশ্বাস করতেন। তিনি তার ছোটবেলায় পিতামাতার মৃত্যু হয়েছে, মা তো বোড়ালে গেলেন, যেটি আপনার মামজোয়ান বা এই জায়গা দিয়ে করেছে, যেটা অপরাজিতর যে ছবি, এটা তো অ্যাকচুয়ালি বিভূতিবাবু বোড়ালের একটি স্কুলে, হরিনাভির একটি স্কুলে চাকরি নিয়ে এসেছিলেন প্রথম জীবনে, স্কুল টিচার। সেই সময় মাকে সঙ্গে ছিলেন। মার এখানেই মৃত্যু হয়। তো তার মা বাবার মৃত্যু হলো, এক ভাই এক বোনের মৃত্যু হলো। তার পরবর্তীকালে তার প্রথমা স্ত্রী গৌরী দেবী, তার অকস্মাৎ মৃত্যু হয়। কাজেই মৃত্যু তাকে গভীরভাবে নাড়া দিয়েছিল এবং তিনি এর ওপরে, পরলোক তত্ত্বর ওপরে, এর ওপরে খুব গভীরভাবে পড়াশুনো করেন এবং তিনি তার মতো করে একটা সিদ্ধান্তে এসেছিলেন। এবং তিনি বলতেন যে অনেক কিছু করে দেখেছি, যে সবই সত্যি। তাতে একবার বলেছিলেন, বৌমা, তোমরা যেটা জানো না সে ব্যাপারে অকস্মাৎ অভিমত দিতে যেও না। তোমরা আর কতটুকু জানো, আমরা আর কতটুকু জানি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যেটুকু আমরা জানি তার শত শত সহস্র লক্ষ গুণ বেশি আমাদের অজানা। আত্মা, পরলোক সবই সত্যি, এসবই আছে, কাজেই উড়িয়ে দিতে যেও না। এই সময় আরেকদিনও বললেন, তোমরা এই পশ্চিমের বড় ঘরে, ঘাটশিলা, ওই পশ্চিম কোণাটায় একটুখানি সন্ধেবেলা ধূপধুনো দিও তো।
রমা দেবী বললেন যে হ্যাঁ তা দেব, কেন এ কথা বলছো? বলছি, তবে তোমরা কি না আবার ভয় পাবে? ওই জন্য আমি ওই জায়গাতে একজন উঁচু দরের নীলাভ অশরীরী আত্মার আবির্ভাব লক্ষ্য করেছি। তারপরে আরেক দিনও বলেছেন, তোমরা যখন নদীর পাড়ে বেড়াতে যাবে বিকেলে, চেষ্টা করবে সন্ধ্যের আগে ফিরে এসো। তাতে যমুনা দেবী বলছেন পরিষ্কার যে আমাদের মনে হয় বড়ঠাকুর, মানে ওর ভাসুর তো, যে তিনি কিছু কিছু এই রকম তার অভিজ্ঞতা হয়েছিল, তার থেকেই বলতেন। এইবার লক্ষ্মী পুজোর রাত্রি, কোজাগরী পূর্ণিমা, সেই দিন সারা ঘাটশিলাবাসীর পক্ষ থেকে বিভূতিভূষণকে একটি অভিনন্দন পত্র দেয়া হয়। 1950-এর লক্ষ্মী পুজো, ডক্টর বোস বলে ওদের প্রতিবেশী, তার বাড়িতে। এবং বাড়ি ফিরেও ওরা পায়ে হেঁটে ফেরেন। বিভূতিবাবু একেবারেই বিলাসিতা পছন্দ করতেন না, অত্যন্ত সিম্পল লাইফ। বললেন বড়ঠাকুর তামাক খেতে খেতে বাইরের রোয়াকে অনেকক্ষণ গল্প করলেন, তারপরে যে যার শুতে গেল। পরদিন অনেকটা দেরিতে উঠে, খুব আনন্দের বাতাবরণ চারদিকে, পরদিন অনেকটা দেরিতে উঠে যমুনা বন্দ্যোপাধ্যায় দেখেন যে বড়ঠাকুর নেই। বেশ সকালবেলা বেরিয়ে গেছেন, মর্নিং ওয়াকে যেতেন, খুব আর্লি বেরিয়েছেন। বলে তফাতের মধ্যে এই যে জেনারেলি উনি কিছু খেয়ে যেতেন, আজকে কিছু খেয়ে যাননি। 10টা নাগাদ বাড়ি ফিরলেন। তার ছোট ভাই ডক্টর নটু বিহারী বন্দ্যোপাধ্যায় ওখানে প্র্যাকটিস করতেন। তিনি ওই সময় 8:30টার সময় চেম্বারে চলে গেলেন, ঘাটশিলাতেই। বাড়িতে রয়েছে কে? রমা দেবী, বিভূতিবাবুর স্ত্রী। 2 নম্বর হচ্ছে আপনার যমুনা, তার ছোট যা, আর বাবলু সু, মানে তারাদাস বন্দ্যোপাধ্যায় তখন 3 বছর, 2 বছর কি 3 বছর, ওকে আদর করে বাবলু সু ডাকা হতো। তা 10টা নাগাদ এসে বললেন একটু চা আর চিড়ে দেবে। চিড়ে চা, উনি মাঝে মধ্যে চা চিড়েটা খেতেন, চিড়ে চেয়ে খেতেন। এবার কিছুক্ষণ বাদেই উঠে চা খেয়ে শুয়ে পড়লেন। বলে বিভূতিবাবু জেনারেলি অসময়ে বিছানায় শোয়া তাকে দেখিনি। যমুনা ব্যাখ্যা করছেন। তো কাছে গিয়ে বৌমা একটু জল দাও তো 1 গ্লাস। রমা দেবী পাশেই আছেন। জলটা খেয়ে বলে কই, না বুকে ব্যথাটা তো রয়েছে, লাগছে তো এখনো। তার তখন এরা ভয় পেয়ে গেলেন, মানে 2 জন আছেন, কেউ নেই বাড়িতে, আর 2 জন তো নেই, একটি শিশু। তা যমুনা বন্দ্যোপাধ্যায় যেহেতু ডাক্তারের স্ত্রী, তিনি তাড়াতাড়ি 2-4 ফোঁটা কোড়ামিন দিলেন। তার কিছুক্ষণের মধ্যে বলে না ওটা চিড়ে আটকে হয়েছিল, ঠিক আছে। তারপরে তিনি সুবর্ণরেখা বা ওখানকার একটা পুকুর, বাঁধ বলে, সেখানে স্নান করলেন, যেরকম করতেন। উনি ঘরে চান করতেন না। এসে দাওয়াতে খেতে বসলেন। এই সময় একজন বঙ্কিমবাবু বলে প্রতিবেশী, তিনি একটি নিমন্ত্রণ পত্র এক ভদ্রলোককে দিয়ে পাঠিয়েছেন যে সন্ধেবেলার নেমন্তন্ন, ওখানে যাবেন। তো ওরা সবাই বলেছে তুমি যাবে না, তোমার শরীর খারাপ। ওর স্ত্রী এবং যমুনাও বলছে আপনি যাবেন না। ওর ছোট ভাই ফিরে এসে, দাদা তুমি কখনো যাবে না, তোমার তো এরকম হয় না কেন? না না আমি যাব। তাহলে আমি যাব তোমার সঙ্গে। নটু বিহারী, না তুই তো রুগী ফেলে যাবি না, থাক। 8টা নাগাদ একটি গাড়ি এসে দাঁড়ালো, বিভূতিবাবুকে ধরে ধরে নামাচ্ছে, প্রায় কাঁধে ভর দিয়ে। তৎক্ষণাৎ শুইয়ে দেওয়া হলো খাটে। এই তার অন্তিম অসুস্থতা। তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, ওরা চেষ্টা করছেন। যাই হোক, সেই রাত্রিটা কোনোভাবে কাটলো। ও ডক্টর বোস কাছেই ছিলেন, তাকে ডেকে আনলেন, সে রাত্রিটা কাটলো। তার পরদিন সকালবেলা মনে হলো যে অনেকটা বেটার,
কিন্তু সারাদিন ভালো কাটলেও আবার শেষ রাত্রির দিকে তারপর দিন বললেন, বৌমা তুমি গিয়ে পাশের ওভারসিয়ার বাবুকে একটু ডাকো তো। আশ্চর্য, এটি অপরাজিতে হরিহরের মৃত্যুর আগেও ঠিক এই রকম একটি সিন আপনারা পাবেন। তো উনি গিয়ে, তখনও রাত্রি 4টে, তিনি গেলেন। এবার বেশ ভয় করছে, উনি সঙ্গে সঙ্গে আরো দুজনকে নিয়ে আসলেন, ডাক্তারও এসে গেল, ডক্টর বোস। অবস্থা ক্রমশ ডেটোরিয়েট করছে। সকাল না, যাকেই বলছেন ডাক্তার, ওভারসিয়ার বাবু আসা মাত্র, ডাক্তারবাবু আসা মাত্র নুটুকে দেখবেন, তার স্ত্রীর কথা নয়, তার প্রাণপ্রিয় শিশুটির কথা নয়, সবসময় ছোট ভাইয়ের কথা, নুটুকে দেখবেন। আলটিমেটলি অজ্ঞান হয়ে গেল, আচ্ছন্ন ভাব ছিল, তার মধ্যে কয়েকটি উক্তি করেছেন। অত আলো ওখানে কে জ্বাললে, অত আলো কেন, এমনি নর্মাল। তারপরে পুরো জ্ঞান চলে গেল, কিন্তু সন্ধ্যের বিকেলবেলা আবার জ্ঞান ফিরল। রামকৃষ্ণ মিশনের ওখানকার যে সন্ন্যাসী একজন ছিলেন, তিনি ওর মাথার কাছে বসে নাম শোনাচ্ছিলেন। হঠাৎ উনি খুব স্বাভাবিক বললেন যে, তুমি বাবলু কেঁদে উঠেছে, মানে ওর ছেলে, দেখো পাশের ঘরে কেঁদে উঠেছে, যাও। গিয়ে ওকে আনলেন। আনার পরে দেখলেন যে বাবলু তখন বাচ্চা, তো একদম ওর দিকে তাকিয়ে হাসলেন, স্ত্রীর দিকে তাকিয়েও হাসলেন, এবং ওই হাসিটা রেখে তৎক্ষণাৎ তার দেহান্ত হলো। এই ঘটনার 8 দিন বাদে নুটুবিহারী বন্দ্যোপাধ্যায় প্রয়াত হন, আত্মহত্যা করেন। এবং এই জন্য বারবার যেন উনার একটা, ওর মাথার মধ্যে ওটা ছিল যে উনি কেন ওকে যেন রক্ষা, আমি তো চললাম, ওকে রক্ষা, নুটুকে দেখো, নুটুকে দেখো। তো এই যে ব্যাপারটি, এর মধ্যে দেখা গেল, এগুলো তোমাদের যা জানো না এটা বলো না, এগুলো সবই সত্যি, সবই আছে। এজন্য স্বচ্ছ মনের দরকার, আধার দরকার, তাছাড়া এগুলো দেখা যায় না। সর্বজয়ার মৃত্যু যদি দেখেন অপরাজিততে, এটা তো কল্পিত, হ্যাঁ, কিন্তু তার মধ্যে দেখবেন প্রথমে একটি ভয়। অপু কলকাতায় আইএ পরীক্ষা দেওয়ার জন্য গেছে, মানে ফার্স্ট স্টার্টস এফএ তখন, সরি, হ্যাঁ, তো ও রাত্রিবেলা মৃত্যু হবে, তার আগে ঠান্ডা হয়ে আসছে, কেন এরকম, এটা কি মৃত্যু, প্রচণ্ড ভয়, পায়ের থেকে, আঙুল থেকে, মাথা থেকে। কিন্তু হঠাৎ করে জানালার ফাঁকে দেখলেন অজস্র জ্যোৎস্না ভেসে যাচ্ছে, সেই অপুর মুখ, ছোট্ট অপুর মুখ হাসছে। এবার থেকে সর্বজয়ার যেন কোনো ভয় নেই। এই যে ছবিটি এঁকেছেন, তার মানে মৃত্যু তাদের কাছে, মৃত্যু ভয় তার একটা বডি মাইন্ড কমপ্লেক্সে আমরা থাকি, তার একটা আসতে পারে, কিন্তু তারপরেই যে এরা কাটিয়ে উঠছেন। এবার আমরা আসি আরও যারা সত্য সন্ধানে আরও এগিয়ে গেছেন। একটি মাত্র চরিত্র আমি বলবো, সেটি হচ্ছেন, আপনারা হয়তো সবাই প্রায় অনেকেই পড়েছেন, তিনি স্বামী নিশ্চয়ানন্দ ঠাকুরের, স্বামীজির সাক্ষাৎ সন্ন্যাসী সন্তান। আর স্বামীজির সঙ্গে তার বয়সের তফাৎ খুব বেশি ছিল না, বোধহয় বছর 2। 1965 কোনো এক সময় তিনি জন্মান, প্রথম দিকেই বোধহয়। এর শরীর মারাঠা শরীর। জাঞ্জিরা বলে যে পোর্ট আছে, এখন তো পোর্ট নেই, অ্যাবান্ডন, একটা ছোট্ট ফিশিং আছে, এটি আমার দেখারও সৌভাগ্য হয়েছে আরব সাগর থেকে। এই জাঞ্জিরা পোর্টটি অসাধারণ, এবং এখনো যেন জল থেকে উঠেছে। এই জাঞ্জিরা পোর্টের খুব কাছে কোনো একটি অখ্যাত গ্রামে সুরজ রাও বলে জন্মান, এবং খুব দরিদ্র পরিবার। কাজেই দারিদ্র্যবশত তাকে স্কুল থেকে, প্রায় পুরো স্কুল শিক্ষাও শেষ করেননি, সৈন্যবাহিনীতে যোগদান করলেন।
তারপরে সৈন্যবাহিনী তৎকালীন যুগে বিভিন্ন জায়গাতে মুভ করতে এখনও হয়, কিন্তু তখন ভারতবর্ষ অনেক ছড়ানো, ব্রিটিশ ইম্পেরিয়ালিজম, কাজেই তাকে থাইল্যান্ডে যেতে হয়েছে, শ্যাম তৎকালীন নাম, বর্মা এখন মিয়ানমার, তাছাড়া ওখান থেকে আন্দামানে গেছেন, এছাড়া জিব্রাল্টার, মাল্টা এসব জায়গাতে উনি গেছেন। উনি খুব ওয়াইডলি ট্রাভেল করেছেন এই চাকুরি সূত্রে। এই সময় রায়পুরের কাছে ওরা যখন ক্যাম্প করে আছে, ওর যে ব্যাটালিয়ন, সেই সময় স্বামী নিরঞ্জনানন্দর সঙ্গে অকস্মাৎ তার দেখা হয়। এই তিনি স্বামীজির কথা গভীরভাবে অনুধাবন করেন এবং শুনেই ওই প্রাণের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ, এ যেন আমার বহুদিনের চেনা লোক, যেতে হবে। এই সময় ভারতবর্ষের মোটামুটি কাগজগুলোতে প্রধান স্বামীজির সম্পর্কে খবর বেরোচ্ছে। হঠাৎ একদিন দেখলেন সুরজরাও যে স্বামীজি রামনাথ থেকে আপনার কুম্ভকোণম, পরমকুডি এসব হয়ে মাদ্রাজে আসছেন এবং ওর ব্যাটালিয়ন তখন ক্যাম্প করা আছে আপনার মাদ্রাজের খুব কাছে পিঠে। ওরা ঠিক করলেন স্বামীজিকে দেখব, কিন্তু স্টেশন মাস্টার জানে বলে না, আর ট্রেন থামবে না, ওই লাস্টে কুম্ভকোণমে ছেড়ে আরও কয়েকটা জায়গায় থেমেছে রিসেপশনে। তখন ভারতবর্ষ জেগে উঠেছে, ওরা কয়েক সহস্র, উনি সঙ্গে সঙ্গে আর্মির লোক তো, স্বামীজি ওকে আদর করে ডাকতেন সেপাই, আর্মির লোক তো, কয়েক হাজার মানুষ জোগাড় করে অর্গানাইজ করে রেল লাইনের ওপর শুয়ে পড়লেন। ট্রেন থামতে বাধ্য হলো। স্বামীজিকে দূর থেকে দেখলেন কয়েক মিনিটের জন্য, স্বামীজি হাত জোর করে প্রণাম। এবার ওরা, স্বামীজি আসলেন, জানেন সেই নবরাত্রি, এর ওপরে চমৎকার আপনি অনুবাদ করেছেন, জানেন, দুজনেরই পিতা পুত্র উভয়েরই স্মৃতিচারণ খুব এক্সস্টিভ। ক্যাসল কার্নানে আছেন, এই সুরজরাও ক্যাসল কার্নানে পৌঁছলেন পায়ে হেঁটে, পয়সা নেই, ইয়ে করে, এবং তারপরে বললেন যে আমাকে আপনি কেন, কি চাও? বলে আপনার দাস হতে চাই, আর কিছু চাই না। ক্যাসল কার্নানে স্বামীজি বললেন না, এখন নয়, তুমি কলকাতায় আমার সঙ্গে দেখা করো। তারপরে দীর্ঘদিন কি করে আর্মি থেকে বেরোই, ও চাকরি আর করতে পারছেন না, কি করে আর্মি থেকে বেরোলেন, অনেক কায়দা করে, মানে মাথা খারাপ হয়ে গেছে এই ভাবটা দেখিয়ে উনি আর্মি থেকে অব্যাহতি পেলেন। সোজা বেলুড়ে, বহু কষ্ট করে, কোথায় ওখানে, কোত্থেকে, বেলুড়ে এসে পৌঁছেছেন ভর দুপুর। স্বামীজি বিশ্রাম করছেন, তো বললেন যে ওকে অপেক্ষা করতে বলো। সেবককে গিয়ে খবর দিয়েছে একজন মারাঠা যুবক আপনার সঙ্গে দেখা করবে, তো বলে ওকে অপেক্ষা করতে বলো, আমি স্নান খাওয়া করে নিতে বলো, আমি বিকেলে দেখা করছি। তো সেবক গিয়ে বলা মাত্র বলছেন যে আমি স্নান খাওয়া আমি স্বামীজিকে না দেখা পর্যন্ত করব না। এবার স্বামীজি নেমে আসলেন, ইত্যাদি ইত্যাদি। তার তীব্র ব্যাকুলতা দেখে স্বামীজি বললেন সেপাই তুই থাক, মানে ওইখানে, এবং কয়েকদিনের মধ্যে তাকে সন্ন্যাস দিলেন। এবং স্বামীজির এই সময় দীর্ঘ সঙ্গ করেন। কয়েকটি ঘটনা খুব মজার, মৃত্যুর বাইরেও তো কিছু আছে, সেই ঘটনাগুলো, জন্ম মৃত্যু তো মানে দরজা দিয়ে ঢুকছে বেরোচ্ছে, এন্ট্রি পয়েন্ট এক্সিট পয়েন্ট যেটা, সেখানে হচ্ছে তার একটি গরু আনার ব্যাপারে। বেলুড় মঠে গরু কেনা হবে, এড়েদাতে গরুটি ঠিক হয়েছে, তা বললে সেপাই তুই যাবি, কানাই মহারাজ আছেন, নির্ভয়ানন্দ, আরেকজন কেউ আছেন, বলে গরুর দড়িটি কিন্তু হাত থেকে ছাড়িসনি। তা গরু তৎকালীন যুগে তো আর এসব নেই, ব্রিজ হয়নি, তো নৌকো দিয়ে গরু নিয়ে উঠেছেন। গরু তো অত প্রচণ্ড ভাটার টান, গরু তো জলে লাফ দিয়েছে ভয় পেয়ে, কিন্তু দড়ি ছাড়তে স্বামীজি না করেছেন, দড়ি ছাড়বেন না। আলটিমেটলি ওই অবস্থা, মুহূর্তে ভেসে গেলেন কলকাতার দিকে, ভাটা চলছে। তো অনেক কষ্টে কানাই মহারাজ আর ওরা বেলুড়ে পৌঁছে বললেন এ তো সাংঘাতিক হয়েছে, কি যে হলো জানি না, বেঁচে আছে কি মরে গেছে।
আলটিমেটলি উনি শালকের দিকে গিয়ে কোনোভাবে অনেক চেষ্টা করে, আর গরুটার মুখে এক হাতে দড়ি ধরা আর ওই সাঁতার কাটতে জল দিচ্ছেন, মানে যাতে গরুটা ডাঙার দিকে যায়। করতে করতে উনি গেলেন, গিয়ে তারপরে তো কাদা দিয়ে তুলতে পারেন না, সেখানে অদ্ভুত মানে টেনাসিটি অফ পারপাস কাকে বলে, অদ্ভুত গো, সেই বাঁশ কাঠ জোগাড় করে কিছু লোকের সাহায্যে গরু তুলে বেলুড় মঠে আসলেন। এদিকে তো স্বামীজি এবং মঠস্থ অন্য সন্ন্যাসীরা ঘর বার করছেন। দেখে হাঁপ ছেড়ে বাঁচলেন। কি হয়েছিল রে সেপাই? বলে ওই মহারাজ আপনি বলেছিলেন গরুর দড়িটা না ছাড়তে, ও কোনো কারণে ভয়। বলে তাই? তুই তো মহা আহাম্মক রে, তুই একটা গরুর জন্য জীবন বিপন্ন করছিলি। তখন বলছিলি যে আপনি আদেশ দিয়েছেন, কি করে আমি ওটা না করি? হ্যাঁ, তখন স্বামীজি আবার তো তার স্বভাবত উইট, বললেন যে তা তো বটেই, আমি বলেছি গরুর দড়ি কি আর তুই ছাড়তে পারিস, ইত্যাদি। আরেক দিন স্বামীজির জন্য খাবার জল আসতো বরানগরের কোনো একটি বিশেষ কলের থেকে। তো তিনি রোজ ওইটি মাথায় করে, এটা একটা মস্ত বড় সম্মান এবং সুবিধে মনে করতেন উনি, স্বামীজির অনুগ্রহ, রোজ যেতেন স্বামীজির খাবার জল। তো একদিন কোনো পাশ্চাত্যবাসিনীর চোখে পড়েছে, মনে হয় এটা জোসেফিন ম্যাকলাউডেরই। তো ও বলেছেন যে স্বামী আপনি কেন, ওয়াই কান্ট ইউ এনগেজ ওয়ান সার্ভেন্ট টু ক্যারি। তো উনি কিন্তু যেহেতু সৈন্যবাহিনীতে ছিলেন এবং ইয়ে করে, উনি ইংরেজি বেশ ভালোই বোঝেন, এবং তিনি মারাঠি ছাড়াও আরও কয়েকটি ভাষা তিনি জানতেন। বাংলা বুঝতে পারতেন, বলতে পারতেন একটু একটু, কিন্তু ইয়ে করতে পারতেন না, আপনার পড়তে পারতেন না। বা তো বলছেন যে ইউ আর এ ফুলিশ লেডি, মানে এত চটে গেছে গুরুকে, মানে এটা একটা কটাক্ষ করা হলো। আমি একজন ভৃত্যর দ্বারা আমি জল আনবো, গুরু যেটা আদেশ করেছেন, ইউ আর এ ফুলিশ লেডি। ম্যাকলাউড গিয়ে তো যথারীতি স্বামীজিকে বলেছেন। ম্যাকলাউডের কপালে এইরকম আরও ঘটনা ঘটেছে, যেমন ইয়েকে আমাদের, যাই হোক সেটা অন্য। তো উনি বললেন যে দেখুন স্বামীজি, একটি ছোকরা সাধু আপনার, সে আমাকে, আমি কি অন্যায় বলেছি? আমি বলেছি যে তুমি কেন একজন ইয়েকে রাখছো না, একজন ভৃত্য বহনকারীকে রাখছো না, তার জন্য আমাকে বললো তুমি একটা বোকা মেয়ে। স্বামীজি বলে দেখুন এটা দেখো এটা ভারতবর্ষ, এখানে গুরু সেবাটা প্রধান কৃত্য, কাজেই এটা কিছু মনে করো না, ইত্যাদি। এইবার আবার জোসেফিন ম্যাকলাউডের আরেকটা সুইং, ভাবলো যে সত্যি তো আমি তো ওর ওপরে রাগ করে অভিযোগ করে অন্যায় করেছি। এবার গেছেন ওর কাছে অ্যাপোলজি চাইতে, ক্ষমা চাইতে। এই সময় আবার তিনি একটি কৌপিন পড়ে আমার বুড়ো দাস সঙ্গে, মানে বুড়ো গোপাল, মানে অদ্বৈতানন্দ স্বামীর সঙ্গে মাটি কোপাচ্ছেন। তো তাকে ওই রকম আসতে দেখেই বলছেন যে বলে স্বামী ইউ প্লিজ পার্ডন মি। ইয়েস ইয়েস আই হ্যাভ পার্ডন ইউ নাও গো। তো এই চরিত্রগুলো আরেকবার বোধানন্দ স্বামীর সঙ্গে খুনসুটি। বোধানন্দ এত বড় পাশ্চাত্যে কাজ করেছেন এখানেও, এই বোধানন্দ পূর্বাশ্রমের হরিপদ, যাই হোক, ওই দুজনে কথা কাটাকাটি, ও ভয়ঙ্কর গোয়ার ছিলেন উনি। তো ওকে কি কারণে চটিয়ে দিয়েছ, মারবেই, তো মারবেই, সারা জায়গায় বোধানন্দ ছুটে বেড়াচ্ছেন, হরিপদ, আর ও পেছন পেছন ছাড়বে না, আর ধরলে পরে তো ওর গায়ের জোরে পারবে না সুরজ রাওয়ের সঙ্গে, মানে সেপাইয়ের সঙ্গে। তারপরে ও আর উপায় না দেখে স্বামীজির ঘরে সোজা, স্বামীজি তখন ঘরেই আছেন, সোজা, তাও যাকে এসে ফুঁসছে দরজায়, সোজা স্বামীজির খাটের তলায়, ওই যেটা দেখি। হ্যাঁ, তখন স্বামীজি দেখে হো হো করে হেসে উঠেছেন। হ্যাঁ রে সেপাই, দেখ দেখ শরণাগতকে রক্ষা করা কর্তব্য, ও তো বিপন্ন, ওকে মারতে নেই, তুই ওকে এবার ক্ষমা করে দে, বুঝলি না? তারপরে দেখ আমার খাটের তলায় করেছে। ফিক করে হেসে এবার এক কথাতেই সে চলে গেল।
তার এই হচ্ছে তার এই নিশ্চয়ানন্দ স্বামীর কতগুলো বৈশিষ্ট্য এই রকম। তো ইনি আরেকটি ঘটনাও সাংঘাতিক ওর ইয়েতে আছে, লাটু মহারাজের সঙ্গে গিরিশবাবুর বাড়িতে। আপনারা জানেন লাটু মহারাজ, তো লাটু মহারাজকে উনি দেখেননি, গিরিশবাবুর বাড়ি গেছেন নিশ্চয়ানন্দ। তো গিরিশবাবু পরিচয় করিয়ে দিচ্ছেন, হ্যাঁ গো লাটু ভাই, ইনি এই হচ্ছে স্বামীজির আরেক সেপাই চেলা। সঙ্গে সঙ্গে লাটু মহারাজও একটু ওর পেছনে টিস করতে লাগলে, ও যেমন চেলা, তুই আর লোক পেলিনি? কি দেখে তুই স্বামীজির থেকে শিষ্যত্ব গ্রহণ করেছিস? তুই আর লোক পেলিনি? এটা ঠিক নয়। হ্যাঁ, এই বলে করতে করতে আর ও তো ক্রমশ রাগ হচ্ছে, গুরু নিন্দা। আপনারা জানেন যে নাগ মহাশয়ের মতো ব্যক্তি, তিনি গুরু নিন্দা শুনে বলে, আপনি কি করেন? আপনি তো ইয়ে বলে যে আমি গুরু নিন্দা শুনতে শুনতে খুব পিটিয়ে দিলাম। কি দিয়ে পেটালেন আপনি? লাঠি তো ব্যবহার, বলে কেন জুতো দিয়ে পেটালাম, আপনি তো জুতো পরেন না। বলে তাতে কি, তার জুতো দিয়ে তাকে পেটালাম। তো এখানেও এ খুব রাগে ফুসছে, কিন্তু কিছু বলতে পারেন না, বয়স্ক। बोला आप किसी को गुरु बनाया, आप बहुत गलती किया जो स्वामी जी को नहीं गुरु बनाया। এইবার গিরিশবাবু ওর পরিচয়টি দিলেন, তাড়াতাড়ি সাষ্টাঙ্গে ওর পায়ে পড়ে। এই ছিলেন আমাদের স্বামী নিশ্চয়ানন্দ। তার কল্যাণানন্দের সঙ্গে দেখা হলো কনখল আশ্রমে। স্বামীজি ওকে বলে দিয়েছিলেন, দেখ রে, কিছু যদি না পারিস, 1 পয়সা ভিক্ষে করে নিয়ে একটি বড় কলসি কিনে খাবার জল নিয়ে তৃষ্ণার্তকে জল দিস, তাতেও অনেক কাজ হবে। তো তিনি সেই কনখল সেবাশ্রমের প্রথম দিকে কল্যাণানন্দ আর নিশ্চয়ানন্দ, বড় স্বামী আর ছোট স্বামী, যদিও ইনি কিন্তু বয়সে বড় নিশ্চয়ানন্দ, কিন্তু ওকে ছোট স্বামী আর ওকে বড় স্বামী, মানে কল্যাণানন্দকে। আলটিমেটলি ধনরাজ গিরির সঙ্গেও এদের, সে ব্যাপারে যাচ্ছি না, লম্বা। অন্তকাল বেশি দিন ভোগেননি, গ্যাস্ট্রিক আলসার ধরা পড়ল। কাজ করছেন আর তৈরি করছেন। হঠাৎ একদিন, তখন আর 2 সপ্তাহ বাকি দেহ যাওয়ার, বলে হ্যাঁ রে, চেয়ার পেতে দিত ওই যক্ষা বিভাগের সামনের মাঠটায়, আর কিছু ধূপ ধুনো জেলে দে, এখানেও জেলে দে, স্বামীজি আসছেন। হ্যাঁ, কিছুক্ষণ বাদে আবার বলে, এবার আমাকে নিয়ে চলো তোমরা, স্বামীজি এসেছেন। ওই চেয়ারের সামনে ওকে নিয়ে যাওয়া হলো। তৎক্ষণাৎ ভুলুণ্ঠিত হয়ে প্রণাম করলেন। সেবকরা স্তম্ভিত, কেউই কিছু দেখছে না। অনেকক্ষণ প্রণাম, 15 মিনিট বাদে বললেন, হ্যাঁ চলে গেছেন, এবার আমাকে নিয়ে চলো। আরেকদিন হঠাৎ করে সেবককে ডেকে, ওরে তাড়াতাড়ি 3টে চেয়ার এখানে ঘরে দে, আর কিছু ধূপ ধুনো জেলে দে, আর স্বামীজির একটি প্রতিকৃতি টানানো ছিল দেয়ালে, ওখানেও দে। ওরা তো কিছু প্রশ্ন করার কিছু নেই, তাড়াতাড়ি 3টি চেয়ার সাজানো হলো, ধূপ জ্বালানো হলো, এসে বসলেন। না, বলে এবার আমাকে উঠিয়ে দে। ওই অবস্থায় ওকে ধরে রেখে বালিশ টালিশ দিয়ে বসে করেছেন, উনি ধ্যানস্থ, মুখে অপূর্ব ভাব। তারপরে আধ ঘন্টা বাদে শুয়ে পড়লেন, নিজের থেকে চলে গেছেন। এবার কল্যাণানন্দ জিজ্ঞেস করেছেন, ভাই নিশ্চয় কি দেখলে, কার জন্য চেয়ার? ঠাকুরমা স্বামীজি এসেছিলেন, তা আমি অসুস্থ, এখন দেখতে আসবেন না, তাই তো আমি এক ব্যবস্থা করলাম। এবার হঠাৎ করে, তখন কিছুতেই সেবা নেবেন না, ওই দেয়াল ধরে ধরে তিনি ওই বাইরে যাবেন, মানে তার যে শৌচে, ছোটটা হোক বড়টা হোক, যে কোনো সময়। আর সেবকটা তটস্থ। হঠাৎ একদিন রাত 2-2:30 নাগাদ দেখলেন যে ছুটে বেরিয়ে, একটু দাঁড়ান, ও স্বামীজি দাঁড়ান একটু, বলে উনি ছুটছেন আমতলার দিকে, কনখল আশ্রমে। তারপর ওরা কিছুই বুঝছে না, একজন সেবক তাড়াতাড়ি একটি চেয়ার নিয়ে পেছন পেছন দৌড়চ্ছে,
ওর কম্বলটা হঠাৎ করে আমতলার কাছে গিয়ে বিছিয়ে দিয়ে নিজের বহির্বাসটি খুলে তার উপরে দিয়ে সাষ্টাঙ্গ প্রণাম। দাঁড়ান স্বামীজি, দাঁড়ান, প্রাণ ভরে প্রণাম করি। তারপরে 15 মিনিট ওঠেন না। জগদানন্দ স্বামী ছিলেন, বলে কি দেখছো তোমরা, এখন তোলো। কিন্তু উঠিয়ে তাকে বিছানায় করে দেওয়ার পরেও দীর্ঘ কয়েক ঘন্টা বাদে তার কিন্তু কি হয়েছিল, ওই রকমভাবে ডাক্তার আপনাকে বারণ করেছে। স্বামীজি এসছিলেন যে আপনাকে ডাক্তার, তা আমি অসুস্থ বলেই তো স্বামীজি দেখতে এসেছিলেন, বেশি করে আসেন। তা আমি বললাম দাঁড়ান স্বামীজি একটু প্রণাম করি। বলে না না সেপাই, তুই বিশ্রাম কর, আমি চলে যাচ্ছি। এই জন্য তো পেছন পেছন দৌড়লাম। এবার শেষ দিন, যেটা শেষ দিন, সেই দিন দেখা যাচ্ছে যে আপনার কোজাগরী পূর্ণিমার রাত্রি, সেইটিও 1934 কি 36 আমার মনে পড়ছে না। সেই দিন উনি সকালবেলা উঠেই ধ্যানস্থ, বললে যে আমাকে ঠাকুরের চরণামৃত এনে দাও। 3 বার পান করলেন। তারপর আমাকে উঠে বসিয়ে দাও। আর ঠাকুরের ওই প্রতিকৃতির দিকে, স্বামীজির প্রতিকৃতির দিকে আগাগোড়া চেয়ে আছেন। সে যে মুখে কি অপার্থিব আনন্দ যে বর্ণনা করছেন, কল্যাণানন্দ স্বয়ং সমর্থন করেছেন। তারপরে বলে আমাকে আরেকটু উঠিয়ে বসিয়ে দাও। বালিশে করে উনি ধ্যানাসনে বসলেন। স্বামীজির ছবিটি তার সামনে একটি বালিশের করে রাখা হলো। ওই যে ধ্যানে বসলেন, ওই ধ্যানাসনেই তার দেহত্যাগ হলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মৃত্যু সময়তে দৈহিক কিছু অসুবিধে বা পার্থিব জগতের কিছু অসুবিধে থাকলেও মৃত্যুর এক পূর্ব মুহূর্তে একটা আনন্দাবস্থা, একটু 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 কোনো উন্নত মনেরই একটি আনন্দাবস্থা, অন্তর্নিহিত অন্তর্লীন কোনো আনন্দ ব্যাপারটি আছে। আর ঠাকুরের যারা সন্তান, তাদের প্রত্যেকের জীবনে দেখুন যে রোমাঞ্চ হচ্ছে মহাসমাধির সময়। প্রত্যেকের এক একজনের এক এক রকম বিভিন্ন অপূর্ব সব উক্তি, এ আপনারা জানেন। এইবার আমরা নিবেদিতার চিঠিতে আসি। একটু ভূমিকা বড় হয়ে গেল। তো প্রথম চিঠি, এটা হচ্ছে 4th of February 1909। আমরা কিন্তু গতদিন 1909 সালে ঢুকে গেছি। গতবারে আমার যতদূর মনে পড়ছে হয় 4টে নয় 5টা চিঠি আমরা স্পর্শ করেছিলাম। আমরা এখনো 1909 চলছি। আজকে দ্বিতীয় আমাদের সম্মিলিত হয়েছি, যাতে 1909 সালের চিঠিগুলো বাছাই করা চিঠি। আপনাদের আগেই বলেছি যে ঠাকুরমা স্বামীজির সম্পর্কিত, তাদের গণ সম্পর্কিত যে ইন্টিমেট ব্যাপারগুলো। তাহলে এই চিঠিটি 4th of February 1909। নিবেদিতা তখনও সেই নিমের বাড়ি, যেখানে তার মা দেহত্যাগ করেছিলেন, 3 Oak Avenue, বার্লে ইন ওয়ার্ফডেইল, ইয়র্ক, মানে ইয়র্কশায়ার, ইংল্যান্ড, এই ঠিকানা। চিঠি লিখছেন মিসেস ওলি বুল। আপনার চিঠিপত্রগুলোর মধ্যে চেকটি পেলাম 1263 টাকার। একটি কলকাতা সংস্থার ওপরে চেকটি দেয়া আছে, সঙ্গে একটি আপনি মেমোরেন্ডামও পাঠিয়েছেন। আমি চেকটি ফেরত দিচ্ছি উইথ মাই নোটস অন দ্য মেমোরেন্ডাম। কারণ আপনার আগেকার চেকটি অলরেডি লন্ডনের এজেন্ট জানিয়েছে যে আপনার আগে এই টাকার চেকটি গৃহীত হয়েছে এবং ওই টাকা আমাকে দেয়া হবে পাউন্ডে। কাজে এই চেকের আর আমার ব্যবহার করার দরকার নেই, ফেরত দিচ্ছি। এ আপনার মহানুভবতা যে আপনি লিখেছেন যে 1908 সালের জন্য
এই 1263 টাকার চেক, এইটি টাকায় উনি বলেছেন, কেন বলেছেন আমি বুঝতে পারলাম না, পটভূমি ইংল্যান্ড দেখলেও, তো এটা পাউন্ডে দিয়েছিলেন আর কি। তো আলটিমেটলি তখন ওদের 13 টাকায় 1 পাউন্ড এরকম কিছু মোটামুটি। তো ওই সময় যে ইয়েটা ভ্যালুটা ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট হচ্ছে 13 রুপিস, 14 রুপিস হচ্ছে পার পাউন্ড। কোথায় গেছে আজকে? তো সেইটার কথা ফেরত দিলেন। আমি খুব খুশি। 1908-এ কি হয়েছিল, নিবেদিতার মার এই এত বড় চিকিৎসা ক্যান্সারের জন্য তার সাহায্য স্বরূপ উনি যে শুধু নিবেদিতার খরচ বহন করতেন তাই না, মিসেস অলি বুল এমনকি নিবেদিতার সম্পর্কিত ব্যক্তিদের করতেন। তার সবচেয়ে বড় প্রমাণ তো জগদীশচন্দ্র বসুকে করেছেন। আচ্ছা, তো এইখানে আমি খুব খুশি হয়েছি। আমি এটার জন্য একটা রসিদ পাঠাচ্ছি, তার সঙ্গে আমার মায়ের কাগজগুলোর মধ্যে আপনাকে লেখা কিছু অসমাপ্ত চিঠি আছে। দোজ কার্ডস আই এম সেন্ডিং টু ইউ। এবার বলছেন, সত্যি তো আপনি মা সম্বন্ধে যা বলেছেন তার তো কোনো তুলনা হয় না। এ সানবিম স্ট্রেইং ইন টু হেল্প আস, টু ব্লেস আস, একটা যেন সূর্য কিরণ। মেরি ইজাবেল রিচমন্ড নোবেল, নিবেদিতার গর্ভধারিণী, তিনি যেন আমাদের অলি বুল তাকে বর্ণনা করছেন এ যেন একটি সূর্য কিরণ, তিনি সাহায্য করার জন্য যেন আমাদের কাছে এসছেন সবাইকে, মানে উইদাউট এনি ডিস্টিংশন, টু হেল্প আস অ্যান্ড ব্লেস আস ইচ অ্যান্ড অল। তারপরেই বলছেন যে আমি নিম বলছিল যে সত্যি এখন সে দৈবে বিশ্বাস করে, কারণ আমি কি করে ওই অদ্ভুতভাবে মার দেহত্যাগের 6-7 দিন আগে এসে পৌঁছলাম এবং মা পূর্ণ আনন্দে মৃত্যুবরণ করেছেন, এ তারই কথা। আর আপনাকে আমি বলে বোঝাতে পারবো না, ইংরেজিটি বলছি খুব সুন্দর, আপনাকে আমি বলে বোঝাতে পারবো না how much did it mean to her that I got back home. আমার এখন প্রায় মনে হয় যে the birth into the other life, মৃত্যুর পরে যে ওটাও কিন্তু জীবন। দেখুন, the life beyond জীবন, the life here জীবন, লাইফ হিয়ার আফটার জীবন, সবসময় দেখুন। তার মানে হচ্ছে বলছেন যে দ্য বার্থ ইনটু দ্য আদার লাইফ, মৃত্যুর পরে যে জন্ম, মানে যে স্টেট অফ বিং, ইজ জাস্ট লাইক দি জাস্ট ইনটু দিস লাইফ, মাচ এইডেড বাই প্রেয়ার অ্যান্ড লাভ। এই যে জন্ম বা এই সময়টায় যদি এই সন্ধিক্ষণে, জন্ম সময় বা মৃত্যুর সময়, এই সন্ধিক্ষণে যদি ঈশ্বরকে প্রার্থনা করা যায় এবং প্রেমের ভাবটি রাখা যায়, তাহলে পরে এটাতে অসম্ভব উপকার হয় যারা এই জীবনে জন্মাচ্ছেন বা ওই জীবনে জন্মাচ্ছেন। বলল, রিচমন্ড দুঃখে অত্যন্ত ভেঙে পড়েছে, যেন ওর একটি কোলের শিশুকে হারিয়েছে, আর সব বাহক মাত্র দুজনই ছিলেন, আর কাউকেই কফিন ধরতে হয়নি। কে? আর্নেস্ট উইলসন, মানে নিমের স্বামী, আর রিচমন্ড নোবেল, মানে তার পুত্র, একই পুত্র ছিলেন। বাকি 3 জন তো বহুদিন আগে, যাদের সম্বন্ধে আমরা জানি না, চলে গেছেন। তো এই রিচ অ্যান্ড আর্নেস্ট ওয়ার দ্য সোল কফিন বিয়ারার্স। এখানেও
মানে ওর বাড়ি 3 Oak Avenue and at the crematorium. And the vicar had been so sympathetic and loving to her. এই মহিলাকে উনি এত সোশ্যালি অ্যাফেবল ছিলেন যে ওকে ভীষণ ভালোবাসতো সবাই। ওখানকার যে গির্জার যিনি ভিকার, যিনি পাদ্রী, তিনিও খুব ভালোবাসতেন। তারপরেই এবার আসছে ওর ইয়েতে শেষ সন্ধে, শেষ রাত্রি। আমি যখন দেখতে পাচ্ছিলাম শেষ মুহূর্তের শারীরিক যন্ত্রণা যা দেহমনকে আচ্ছন্ন করে ফেলছে, তৎক্ষণাৎ আমি প্রার্থনা করলাম শ্রীরামকৃষ্ণ এবং স্বামীজির কাছে, একে তুলে নাও, করুণার সঙ্গে যত দ্রুত সম্ভব ওকে তুলে নাও। ইংরেজিটা শুনুন। The last evening when I saw the last weakness, I prayed to Sri Ramakrishna and Swamiji to take her out swiftly and mercifully. Swiftly and mercifully. By midnight, I said, মধ্যরাত্রের মধ্যেই তুলে নাও। এখানে একটা লক্ষ্য করুন, অকস্মাৎ মনে হচ্ছে মৃত্যু ভয়ের আগে যেটা বলে ও তো মৃত্যুকালে ভয় পেয়েছিল, হতেই পারে, বডি মাইন্ড কমপ্লেক্স, বাট আওয়ার রিয়েল নেচার, যেটা ধমকে উঠেছিলেন মনে পড়ে, আপনি অনুবাদ করেছেন, সেই ধমকে উঠেছিলেন জোসেফিন ম্যাকলাউডের মৃত্যুর পরে ওর প্রভবানন্দকে একটি প্রশ্ন করেছিলেন ওই মহিলা, যে আচ্ছা উনি এতকাল স্বামীজির সঙ্গ করলেন, উনি কেন এইরকম অশরীরীদের দেখেন, বা যেন একটা কেন হয় এটা? চুপ করো, ওগুলো বাইরের জিনিস, যে কোনো শরীরে হতে পারে। তো এইখানটায় দেখুন, আমি অন্য কাউর না, আমার ধৃষ্টতা মার্জনা করবেন, কিন্তু এটা ঘটনা। জিসাস অব নাজারেথ ঠিক একই রকম হয়েছিল। যেই মুহূর্তে তিনি সচেতন হলেন যে এই তার শেষ রাত্রি, পরদিন অ্যারেস্টেড হবেন এবং তাকে ক্রুশবিদ্ধ হতে হবে, দেহত্যাগ করতে হবে, তখন তার মধ্যে একটা এমন ভয় কাজ করছিল যেন কাঁপছিলেন। তখন যিশু একটি প্রার্থনাও করেন, সেটি নিশ্চয়ই আপনারা জানেন, যে ও লর্ড, ইফ পসিবল লেট দিস কাপ পাস, যদি সম্ভব হয় এ ভয়ঙ্কর বিপদ থেকে আমায় রক্ষা করো, লেট দিস কাপ পাস। কয়েক মুহূর্তের মধ্যেই অবতার তিনি আবার সংস্থ হলেন, আত্মস্থ হলেন, ফিরে আসলেন। আমি কি বলছি? নট মাইন বাট দাইন বি ডান, নট মাইন বাট দাইন বি ডান। কি আমি বলছি? আমার প্রার্থনা, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। স্বয়ং জিসাস ক্রাইস্ট। আচ্ছা, এখানটায় দেখুন, বাই মিডনাইট আই সেড, তারপরে বললেন যে এই কথা বলার পরে আমি সঙ্গে সঙ্গে আবিষ্কার করলাম যে একবার এরকম প্রার্থনা করেছি, আর আমি দ্বিতীয়বার তাদের কাছেও করব না, অন্য কারোর কাছে তো প্রশ্নই ওঠে না। আমি এটা করতে পারি না। আমি যেটা করতে পারি সেটা পূর্ণ আস্থার সঙ্গে যে শ্রীরামকৃষ্ণ এবং স্বামীজি ঠিক তাই করবেন, যেটা আমার মার পক্ষে সর্বাঙ্গীন মঙ্গল।
আমি সে সঙ্গে এও বুঝতে পারলাম যে তারা যে সিদ্ধান্তই নিন সেটি আমার গর্ভধারিণীর পক্ষে শ্রেষ্ঠ সিদ্ধান্ত হবে, এটাও আমি বুঝতে পারলাম। ভোরবেলার দিকে শেষ রাত্রিরে আমি যখন আবার মার ঘরে ঢুকলাম, তখন দেখতে পেলাম নিঃশ্বাসের পরিবর্তন এসছে, শ্বাসবায়ু অন্যরকম ভাবে বইছে। আমি নিমের দিকে তাকালাম। নিম বলল, এইটি ভোর 5টা থেকে এইটি ঘটছে। আমরা নিচে ব্রেকফাস্টের জন্য নামলাম। আমার এক মুহূর্তের জন্য মাকে ছেড়ে যাবার ইচ্ছে ছিল না, কিন্তু শেষ করেই আমি আবার দৌড়ে দোতলায় উঠলাম। ওঠা মাত্র আমি নিমকে জোরে চেঁচিয়ে ডাকলাম। নিম তখনও বোধহয় তার প্রাতরাশ শেষ হয়নি, করছেন। কিন্তু মার মৃত্যু কিন্তু তখনই, she didn't begin to die till Ernest had left and Nim and I were alone with her. অদ্ভুত কথা, অন্য বাইরের কাউর সঙ্গে সামনে মৃত্যুবরণ তিনি তো আর তখন তাতে নেই, কিন্তু হবে না। she didn't begin to die till Ernest left, মানে নিমের স্বামী কাজে বেরিয়ে যাওয়া পর্যন্ত তিনি ওখানেই, ওই অবস্থাতেই। দেন দ্য এন্ড বিগ্যান, এবার শেষে শুরু হলো। নিবেদিতা এখানে একটি পংক্তি ব্যবহার করেছেন, তাতে অজস্র ভাবভাণ্ডারে ভরা, মানে ভাণ্ডারটি পূর্ণভাবে। তিনি লিখছেন, বাংলা করে বলছি, যে ওহ, আমি বোঝাতে পারবো না লিখে মৃত্যু তাকে ধীরে ধীরে কিভাবে নেমে আসছিল, এত সুন্দরভাবে আমি লিখে বোঝাতে পারবো না, তোমায় বোঝাতে পারবো না। ঠিক তিনি বেঁচে থাকলে মৃত্যু তার যেভাবে হোক ইচ্ছে করতেন, ঠিক সেইভাবেই মৃত্যু তাকে অদ্ভুত সুন্দরভাবে তাকে ঘিরে ধরেছিল। ইংরেজিটা শুনুন। I can't tell you how death came upon him just as she would have wished it herself. I just felt, আমি পরিষ্কার বুঝতে পারছিলাম স্বামীজি এসেছেন। জীবনের এদিকের দরজা, মৃত্যুরূপ দরজাটি খুলে দিলেন। স্বামীজি was there, opening the door from one life into the other. এ জগৎ থেকে ও জগতে যাবার দরজাটি খুলে ধরলেন। আমি কানের কাছে I whispered Hari Om, so that was the last sound that earth had for her. এটাই যেন পৃথিবী থেকে বিদায় নেয়ার আগে এই শেষ শব্দ যেন তার কানে, রণনটি নিয়ে তিনি যান। তোমাকে লিখে বোঝাতে পারবো না যে আমি কি আনন্দে, কি গভীর আনন্দে এবং শান্তিতে আমি এবং নিম ভরেছিলাম। চোখের জল বা দুঃখ এ জাতীয় কোনো ভাবনার তো কথাই ওঠে না। শুধু অনুভব করছিলাম
একটা মুক্তির আনন্দ, প্রসারতার আনন্দ, আলোর ঝলক, শান্ত, ধীর, স্থির, গম্ভীর, যে আনন্দ সারা দিন আমাদের সেদিন ছিল, আমারও ছিল, এমনকি নিমেরও ছিল। তবে আমার মনে হয়, এবারই নিবেদিতা লিখছেন, বাংলায় বলছি, আমার মনে হয় যে প্রার্থনার ফল, many petitions were unfaith, and prayer is the only symbol of faith. বলছেন যে এখানে ওখানে ছোটাছুটি করা, বহু মানুষকে বহু জায়গাতে আবেদন করা, বাঁচাও বাঁচাও করা, এটা আনফেইথ, অবিশ্বাসের রবীন্দ্রনাথের ডাকঘর মনে করুন। চুপ করো কথা, চুপ করো, অমলের মৃত্যু হচ্ছে, চুপ করো অবিশ্বাসী, কথা কয়ো না, জানালা খুলে দাও, কবিরাজ জানালা বন্ধ করতে বলেছে। একেবারে যেন যে কোনো জিনিস, সুন্দর জিনিস, শাশ্বত জিনিস, শান্তির জিনিস, সার্বভৌম, এ আমার তোমার এদেশ ওদেশ বলে নেই, এ সর্বত্র, মানুষ যেখানে যেখানে আছে এটা সার্বভৌম। অমলের ডাকঘরের অমল অন্তিমকালে এসেছে আমার, তাহলে রাজার চিঠি এসেছে? হ্যাঁ এসেছে, আমি তো সে চিঠি নিয়ে এসেছি। ঠাকুরদা, কি বলছো এখনো? জানালা খুলে, চুপ করো অবিশ্বাসী, কথা কয়ো না বলে জানালাটা খুলে দিলেন। তো এখানেও দেখুন ঠিক এইটা, প্রেয়ার, একমাত্র প্রার্থনা, আর কিছু তো দরকার পড়ে না। আর বহু জায়গায় বহু রকম আবেদন মৃত্যুর আগে, এ তো অবিশ্বাসীর কাজ, এতে তো শান্তি হয় না। মা আমাকে অনুরোধ করে গিয়েছিলেন যে আজ তার যে লেখা, আমার বাবার পিতার, রিচমন্ড নোবেল, নিবেদিতার পিতার, যে রিচমন্ড নোবেলের পিতা, আই এম সরি, কি জানো নামটি পুরো, এনিওয়ে নাম বড় নয়, নেক্সট ডে দেখা যাবে, যে নিবেদিতার পিতা, তার যত সারমন, উনিও তো ধর্মযাজক ছিলেন, তার যতগুলো গির্জার ধর্ম উপদেশ, সেই উপদেশগুলোকে যেন আমি ক্রোনোলজিক্যালি সাজিয়ে রাখি। কেন? ফর রিচ অ্যান্ড হিজ চিলড্রেন, মানে রিচমন্ড, তার ছেলে এবং তার সন্তানদের জন্য আমি। তারপরেই বলছেন যে বাবার যে উপদেশগুলো, সারমনস, পাপাস সারমনস আর সিম্পলি ওয়ান্ডারফুল। তারপরেই বলছেন, এ পোয়েট preaching out his heart unto those dull brains but loving hearts of his own people. এখন তার প্রচার ক্ষেত্রের যারা মানুষজন ছিলেন তারা খুব সরল সোজা, কিন্তু তাদের মস্তিষ্কের কাজ হয়তো একটু কম। দে ওয়ার লেস ইন্টেলেকচুয়াল বাট মোর লাভিং নেচার। তাদের কথা বলছেন যে তারা যেন, বাবা যেন এটা বলছেন, আমার মনে হয় তোমাকে আমি একটা চিঠি পাঠাবো যেটা ভারতবর্ষের দুর্ভিক্ষের ওপরে, সে চিঠি নয়, সেই সারমনটি ভারতবর্ষের দুর্ভিক্ষের ওপরে লেখা, 1875 বা 1876 ঘটনা। এগুলোই ছিল আমার মার কাছে কিরকম জানো, তোমার কাছে। এটা কাকে লিখছেন চিঠি? অলিবুলকে। এগুলো তোমার কাছে অন্য অন্য চিহ্ন, যেগুলো তুমি সযত্নে এত বছর ধরে রেখেছ। এই আমার পিতার দেওয়া গির্জা উপদেশ, সারমনসগুলো আমার মার কাছে ছিল তেমনি অসম্ভব সংরক্ষিত জিনিস, ট্রেজার অব হার্ট, অন্তরের অন্তঃস্থলের ঐশ্বর্য, out of which she wove a wonderful widowhood,
বৈধব্য, একটি চমৎকার বৈধব্য জীবন, এর থেকে তিনি যেন বুনে তুলেছিলেন। কি অসাধারণ বর্ণনা! বৈধব্যকে শ্রদ্ধা করা নিবেদিতা তার গুরু সান্নিধ্যে 1909, তার নিজের আর মাত্র বাকি 3 বছর। এটা ফেব্রুয়ারি, মোটামুটি 3 বছর। 11 ইয়েতে, কবে? নভেম্বরে, অক্টোবর কি নভেম্বর, হ্যাঁ। তো আর মোটামুটি 3 বছর বাকি। দেখুন এটা কি কথাটা বললেন, কি দামি কথা। ইচ্ছে করলেই তো অলিবুল যখন বৈধব্য বরণ করেন, তার বয়স কত? মেরি ইজাবেল রিচমন্ড নোবেল, নিবেদিতার গর্ভধারিণী, যখন বৈধব্য বরণ করেন, তার বয়স কত? তার স্বামী মারা গেছেন 32 বছর বয়সে। তাহলে কি কথাটা বললেন? আই এম টেম্পটেড টু রিপিট টু ইউ এগেইন, সরি, যে বলছেন যে দিজ হ্যাভ বিন, ওই সারমন্সগুলি পিতার, এই চিহ্নগুলো, দিজ হ্যাভ বিন টু হার হোয়াট আদার সিম্বলস হ্যাভ বিন টু ইউ, দ্য ট্রেজার অফ হার্ট, out of which she wove her wonderful widowhood. আমার মা এর থেকেই তার বৈধব্য জীবনটিকে অনবদ্য সৌন্দর্যে মণ্ডিত করেছিলেন। উনি বললেন না তুমিও তো তাই করেছ, ইঙ্গিত করলেন। আর আর্নেস্ট এবং নিম, মানে ওর বোন এবং বোনের স্বামী, তারা আগামী ইস্টারে মার পূত ভস্মাস্তি নিয়ে টরিংটন যাচ্ছে ইন্টার্ন করার জন্য, মানে তার পিতার কবরে ওটি রাখার জন্য। আমি সে ব্যাপারে চিঠি লিখছি। এর পরবর্তী অংশটা আমি বলছি না, কেননা ওটা জগদীশচন্দ্র বসুকে নিয়ে। একটা মাত্র সামান্য বাঁক দিলাম। শেষ করেছেন চিঠিটার যে অংশ দিয়ে, সেইটি হচ্ছে, তোমরা কি আমার জন্য সবাই মিলে ঠিক করবে না ঠিক কত তাড়াতাড়ি আমি ভারতবর্ষে আবার ফিরে যাব? করবে তো? উইল ইউ? চিঠি শেষ। প্রণাম।